আসসালামু আলাইকুম। মেঘালয়ের চেরাপুঞ্জিতে দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। যদি আপনারা মেঘালয়ের আগের দুটি ভিডিও মিস করে থাকেন তাহলে অনুরোধ করব তা দেখার জন্যে। আগের ভিডিওতে বাংলাদেশ থেকে কীভাবে আসলাম আর 2 দিনে কী কী স্পট দেখলাম তা জানতে পারবেন। আজকে এখন সময় প্রায় বেলা 12টা, আর আমরা ভারতের 7ম বৃহত্তম জলপ্রপাত কিনরেম ফলস দেখা শেষ করে এখন যাচ্ছি আমাদের পরবর্তী স্পট থাংকারাং পার্ক ঘুরতে। থাংকারাং পার্কের দূরত্ব এখান থেকে খুব বেশি দূরে না, 1.5 কিলোমিটারের মতো পথ। যেতে সময় লাগবে 5 মিনিট। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি থাংকারাং পার্কে। এই থাংকারাং পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 20 রুপি করে। তো দেখি, ঘুরে দেখি। আর এই পার্কটা হচ্ছে একেবারে মেঘের ভিতরে। দেখি পার্কটাতে কি কি দেখা যায়, চলুন। এটি হচ্ছে থাংকারাং পার্কের ম্যাপ, যেখানে এই পার্কে কোথায় কি আছে তার ছবি সহকারে দেয়া আছে। থাংকারাং নামটি এসেছে খাসি ভাষা থেকে, যার থাং মানে কোনো কিছু ধোয়া, আর কানাং মানে সেই ধোয়া মুরগি বা মাছ পোড়ানো। অতীতে দেশ বিভক্তির আগে অনেক ব্যবসায়ীরা পূর্ব পাকিস্তানে মানে বর্তমান বাংলাদেশ থেকে মাছ নিয়ে এসে এখানে ধৌত করত বা পরিষ্কার করে রাখত পরবর্তীতে বাজারজাতকরণের জন্যে। এ পার্ক থেকে কিনরেম ফলসে পুরোটা দেখতে পাওয়া যায়। একদম নিকটে অবস্থান হওয়ায় ভারতের 7ম বৃহত্তম জলপ্রপাতটি সম্পূর্ণ দেখতে পারবেন এখান থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই জলপ্রপাতের নিচে রাস্তায়, ওই স্পটে আমরা এর আগে ছিলাম। এ পার্ক থেকে বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জের অংশ দেখা যায় স্পষ্টভাবে। ওই যে পাহাড়ের ওপরে সমতল জায়গাটি, ওইটি হচ্ছে বাংলাদেশ। ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য ভালো একটি স্পট এটি। এখানকার আবহাওয়া শীতল অনুভূতি জাগাবে আপনাকে। তবে একটাই সমস্যা, আর তা হলো পোকার অনবরত ডাক, যা অনেকের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে অনেক সময়। এই পার্ক খোলা হয় সকাল 7টায় এবং বন্ধ হয়ে যায় বিকেল 5টার ভিতরে। পার্কের ভিতরে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, রং বেরঙের ফুল এবং নানা পাখির বিচরণ দেখতে পারবেন। এ পার্কটি অধিকাংশ সময় একদম মেঘে ঢেকে থাকে। এ পার্ক থেকে বের হয়ে আমরা মুড়ি মাখা নিয়েছিলাম। পরিবেশন ছিল একটি পাতার উপরে এবং মুড়ির টেস্টটা বেশ মাসালাদার মজা ছিল, আর সেই সাথে খেয়েছিলাম আইসক্রিমও। থাংকারাং পার্ক দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি 7 সিস্টার্স ফলস দেখতে, যার দূরত্ব এখান থেকে 10 কিলোমিটার এবং যেতে সময় লাগবে আনুমানিক 20 থেকে 30 মিনিটের মতো। 7 সিস্টার্স ফলসে কোনো প্রবেশ মূল্য লাগে না, কিন্তু যদি গাড়ি থাকে সাথে তাহলে পার্কিং ফি লাগবে 30 রুপি। থাংকারাং পার্ক দেখার পরে আমরা এখন আসছি 7 সিস্টার্স ফল দেখতে। মজার ব্যাপার হলো 7 সিস্টার্স ফলসে আসতে না আসতে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে চেরাপুঞ্জির কোনো গ্যারান্টি নেই কখন এখানে বৃষ্টি আসবে, কখন কি হবে, আবহাওয়ার কোনো ওয়েদারের কোনো গ্যারান্টি দিতে পারবে না কেউ। তো এই বৃষ্টির জন্য ছাতা বের করেছি। এখন মেঘে পুরোটা জায়গা আচ্ছন্ন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কিনা, পুরোটা জায়গা মেঘে আচ্ছন্ন। মনে হয় না কপাল আছে যে 7 সিস্টার ফলসটা দেখতে পারবো। পুরোটা জায়গা একেবারে মেঘে ঢাকা। আমি ভালো করে একটু দেখাচ্ছি। এই যে পুরোটা জায়গা একদম মেঘে ঢাকা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু না, সাদা সাদা অন্ধকারে ঢেকে গিয়েছে। কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা দেখি, কিছুক্ষণ ওয়েট করি, যদি সৌভাগ্য হয় দেখতে পাবো, আর যদি সৌভাগ্য না হয় তাহলে দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ অপেক্ষা করলাম। এখন ধীরে 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 পরিষ্কার হচ্ছে মেঘটা। ওই যে ওই সাইডে হচ্ছে আমাদের সাইড, আমাদের ছাতক সুনামগঞ্জের সাইড, এবং এই যে ধীরে 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 পরিষ্কার হচ্ছে মেঘগুলো। এই যে বন্ধুরা, এই যে দেখেন 7 সিস্টার ফলসটা ধীরে 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 আমাদের চোখের সামনে উন্মুক্ত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কপালটা ভালো, কপালটা ভালো যে এটা অনেকে দেখতে পারে না। এই যে
বৃষ্টিটা যদি দীর্ঘক্ষণ লাস্টিং হতো, এই যে আবার ঢেকে যাচ্ছে। একটু দেখা দিয়েছে, দেখা দেওয়ার পরে ওয়াও ওয়াও ওয়াও, আবার ঢেকে গেল। জানি না আরও কতক্ষণ লাগবে, তো দেখি কিছুক্ষণ, যদি কপালে থাকে ক্লিয়ার একটা ভিউ পাওয়া যাবে ইনশাল্লাহ। এই ফলসের মূল নাম আসলে খাসি ভাষায় নহস্নি গিয়াথিয়াং ফলস। অনেক কঠিন একটা নাম। এটি ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্যের প্রতীক হিসেবেও বিবেচিত হয় পর্যটকের কাছে। এই জলপ্রপাতটি 7টি ভিন্ন ভিন্ন পৃথক ধারায় উপর থেকে নিচে ঝরে পড়ে। এর উচ্চতা 1035 ফুট। এই ফলস নিয়ে খাসি সংস্কৃতিতে বিভিন্ন লোকগাথা আছে। জানা যায় অনেক বছর আগে 7 জন বোন এই পাহাড়ে বসবাস করত। তারা সকলেই ছিল রূপবতী আর গুণবতী এবং তারা একে অপরকে খুবই ভালোবাসত। তারা একসাথে সকলে গান গাইতো, ঘুরে বেড়াতো। একদিন পাহাড়ের অপর পাশে এক রাজা তাদের একটি বোনকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চাইল। সেই সাথে সে একজন বোনকে সে রাজপ্রাসাদে নিয়ে যেতে চাইল, কিন্তু 7 বোন কেউ কাউকে ছেড়ে তো যাবে না। তারা কোনোভাবেই তা মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। তাদের কথা কেউ কাউকে ছেড়ে কখনো যাবে না। সেই আক্ষেপের আগে রাজা তাদের গ্রামে আগুন লাগিয়ে দেয় এবং 7 বোন তখন জীবন বাঁচাতে পালিয়ে যায় এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে পাহাড়ের ভিতরে আশ্রয় দিতে। তখন সৃষ্টিকর্তার নির্দেশে পাহাড়ে 7টি ফাটল তৈরি হয়। 7 বোন সেখানে হারিয়ে যায় চিরদিনের জন্য। তখন থেকেই পাহাড়ের গায়ে 7টি জলধারা তাদের অস্তিত্বের স্মৃতি বহন করে আসছে। তবে এটি নিছকই একটি গল্পকথা, কোনো বাস্তব কাহিনী না আসলে। তো কিছুক্ষণ ওয়েটের পরে আবার কিছুটা আবছা আবছা দেখতে পাচ্ছি। 7 সিস্টার ফলস 1 2 3 4 5 6. I saw only 6, not 7. Beautiful. So finally 7 সিস্টার ফলসে দেখা পেয়েছি একবারে ক্লিয়ারভাবে। অথবা আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট ভিউ, এখন কোনো মেঘ নাই এবং ক্লিয়ার একটা ভিউ পাচ্ছি, কিন্তু পানি খুবই কম। আপনাদের একটু দেখাই ক্লিয়ার ভিউটা। হ্যাঁ, তো দেখা শেষ আমাদের 7 সিস্টার ফলস। তো যাই সামনে, দেখি আর কি দেখা যায়। সম্ভবত আমরা মৌসুমাই কেভ দেখবো এখন। এর আগে আরোয়া কেভ দেখেছিলাম, এখন মৌসুমাই কেভের দিকে এগোবো। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। 7 সিস্টার্স অনেকের কাছে খুব জনপ্রিয়, কারণ এখানকার চমৎকার দৃশ্য আপনাকে বিস্মিত করবে। এখানে আপনারা চমৎকার সব ছবি নিতে পারবেন। ওই যে আমার পিছনে মেঘ, আকাশ আর পাহাড়ের সৌন্দর্যটা নিশ্চয় দেখতে পাচ্ছেন। এখানকার বিস্ময়কর অপরূপ প্রকৃতি কতটা মনোমুগ্ধকর। 7 সিস্টার্স ফলস দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি মৌসুমাই কেভ, মানে আরেকটা রোমাঞ্চকর ভুতুড়ে গুহার ভিতরে যাব আমরা। আমাদের গাড়ির ড্রাইভার গতকাল যে হোমস্টেতে ছিল, ওটাতে নাকি তিনি ভূতের উপদ্রব পেয়েছিলেন রাতে, আর আমাদের সেই গল্পটাই শোনাচ্ছিলেন। বাতাস লাগছে কারণ আমি যে রুমে রয়েছে না, সেই রুমটা হয়েছে ভূত বাংলা। 12টা রুম, আর 12টা রুমের মধ্যে আমি একলা। এদিকে পুরাটা রাত্রে আমার আর কি প্রত্যেকটা রুমের লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। মৌসুমাই কেভের আমাদের গাড়ি পার্কিং লেগেছিল 30 রুপি। আমরা নেমেই দেখলাম এখানে খুব সুন্দর গান পরিবেশন চলছে এবং তারা 90 দশকের সব হিট রোমান্টিক গানগুলো চমৎকার সুন্দর গাইছে। আমরা যারা 90 দশকের মানে 90s কিড, তাদের কাছে এই গানগুলো যেন চিরকালই অমলিন। এই গানগুলো উপভোগ করতে থাকলাম আমরা সকলেই।
মৌসুমাই কেভে প্রবেশ মূল্য লেগেছিল পার পার্সন 30 রুপি করে আমাদের। সো এই দিক দিয়ে এন্ট্রেন্স নিয়ে আমরা এখন যাচ্ছি মৌসুমাই কেভে। এখানেও অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে আপনাকে। মৌসুমাই কেভে যাচ্ছি। এর আগে গিয়েছিলাম আরোয়া কেভে, অলরেডি আপনারা সেটা দেখেছেন। জানি না এই কেভটা কীরকম হবে, তো ইনশাল্লাহ দেখতেই পাবেন সামনে, সাথেই থাকুন। হ্যালো গাইজ, আমরা এদিক দিয়ে এসছি মৌসুমাই ক্যাফে। এই সিঁড়ি বেয়ে এসে যে এটি হচ্ছে মৌসুমাই ক্যাফের এন্ট্রেন্স। আমরা এখন যাব ভিতরে। গুহার ভিতরে প্রবেশ করতেই শরীরে অনুভূত হলো ঠান্ডা বাতাসের গা হিম করা ধাক্কা, যেন প্রবেশ করলাম এক অন্য রহস্যময় জগতে। ভিতরের পরিবেশটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে, আর পানি অনবরত চুয়ে পড়ছে পাথরের গা বেয়ে বেয়ে। কোনো কোনো পাথর উপর থেকে নিচে ঝুলে আছে, আবার কোনোটা নিচ থেকে উপরে। ভাবা যায় আজ থেকে কয়েক মিলিয়ন বছর আগে এ পাহাড় ছিল সমুদ্র তলদেশে। তখন থেকে ধীরে ধীরে সমুদ্রের বিভিন্ন প্রজাতির প্রাণীর খোলস, ক্যালসিয়াম ও খনিজ পদার্থ জমে এই গুহা তৈরি হয়। আমাদের সাথে আরও যে দর্শনার্থী ছিল বেশিরভাগই সব ভারতীয় ছিল। তারা একটু ভয় পাচ্ছিল আর ইতস্তত বোধ করছিল যে আরও ভিতরে যাবে কিনা, কারণ এই গুহাটি যত ভিতরে যাচ্ছিল ততটাই ছিল হচ্ছে অন্ধকার, খুবই সরু আর নিচের দিকে ঢালু। সো আমরা ভেবে নিয়েছিলাম যে না, আমরা তো যাবই যাব। সো আমাদের দেখা দেখি তারাও আমাদের পিছু পিছু রওনা হলো। দাদা আপ যাएंगे? कुछ नहीं होता, हाथ पकड़ के चलो, जाएंगे, झुक के चलना पड़ेगा, उसके बाद खुल जाता है ऐसे। कितना बड़ा है? इतना। এই গুহাটিকে আগের খাসিয়া জনগোষ্ঠী এটিকে দেখে তাদের আধ্যাত্মিক স্থান হিসেবে। তারা বিশ্বাস করে এই পাহাড়ে তাদের পূর্বপুরুষের আত্মারা বসবাস করে। গুহার ভিতরে বিভিন্ন ধরনের শব্দ ও এক ধরনের অন্যরকম পরিবেশ পাওয়া যায়। এখানে যেন বাতাসে ফিসফিস আওয়াজ তোলে। কোনো কোনো চেম্বার এখানে অস্বাভাবিক ঠান্ডা। কোনো কোনো পাথর এখানে অবিকল কিছু প্রাণীর আকৃতিতে, যেগুলো প্রাকৃতিকভাবে গড়ে ওঠা। স্থানীয়রা এগুলোকেই তাদের মৃত আত্মার শরীর হিসাবে বিশ্বাস করে। এ গুহায় কোনো পথ এতটাই সরু যে প্রায় মাথা নিচু করে হাঁটু গেড়ে যেতে হয়। আর সামনে যত দূর যাবেন এবড়ো থেবড়ো সরু পথ, আর এই এবড়ো থেবড়ো পথ ধরে নামতেই থাকবেন নিচের দিকে। সাধারণ দর্শনার্থীর জন্য এই গুহায় উন্মুক্ত করা আছে মাত্র 150 মিটার, কিন্তু বাস্তবে গুহার আসল দৈর্ঘ্য আরও বেশি। তা আজ পর্যন্ত কোনো দর্শনার্থী জানেনি যে সেখানে কি আছে, কোন রহস্য লুকিয়ে আছে সেই অজানা পাথরের ভিতরে। এর আগে আমরা যে গুহাটিতে গিয়েছিলাম সেটি ছিল আরোয়া কেভ। সেই ভিডিওটি আমার এর আগের পর্বে আছে, মানে আগের ব্লগে আছে, সেখানে দেখতে পারেন। সেই কেভটা ছিল এর থেকে অনেক লম্বা, 300 মিটার, কিন্তু ওইটা এতটা সরু ছিল না, এটা যতখানি সরু। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আলোর দেখা পেলাম। হাঁপ ছেড়ে বাঁচলাম। যেন মনে হচ্ছিল কয়েকদিন ধরে হাঁটছিলাম, পথ শেষ হতেই চাচ্ছিল না। অন্ধকার গুহা থেকে বের হয়ে ভাবছিলাম, আলোকময় পৃথিবীতে আমাদের বেঁচে থাকার এই নিঃশ্বাস আমাদের জন্য আসলেই তোমার সৃষ্টির অশেষ নিয়ামত। সুবহানাল্লাহ। এই গুহা থেকে বের হয়ে দেখলাম আরও কিছু সিঁড়ি করা। আমরাও কৌতূহলবশত উপরে উঠতে থাকলাম এ পথ ধরে। সেখানে যেয়ে দেখি এখানে আরও 2টি গুহার মুখ রয়েছে। কিন্তু যেগুলো অস্বাভাবিক ছোট, যা বলার বাইরে। শুধুমাত্র একদম শুয়ে শরীর টেনে টেনে যাওয়া ছাড়া এই 2টি মুখ দিয়ে যাওয়া যাবে না। আর এখানে অক্সিজেনেরও খুব স্বল্পতা আছে। ও নো, এটা ইম্পসিবল, এটা ইম্পসিবল, এটা সম্ভব নয়। এই যে এই বোর্ডে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে আপনি যদি একেবারে বিয়ার গিলসের মতো এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে ভিতরে প্রবেশ করা একদম নিষেধ। তাই আমার সাথে যেহেতু বাচ্চাও আছে, আমরাও এই রিস্কটা নিই নাই। এদিক দিয়ে আমরা আর যাই নাই। আমরা বের হলাম রোমাঞ্চকর অনুভূতি নিয়ে। মৌসুমাই কেভ থেকে বের হয়ে দেখলাম সেই সুন্দর গানগুলো এখনও চলছে, আর গানের সাথে সাথে সবাই নেচে গিয়ে মজাও করছে। কিছুক্ষণ পর আমরাও পার্টিসিপেট করতে বাধ্য হলাম। এ এক অন্যরকম ভালো লাগার স্মৃতি ছিল আমাদের, যেটা আসলে মিস করতে যাচ্ছিলাম না। ये देखो ये
আমাদের মৌসুমী কেভ দেখা শেষ। এখন আমরা এখান থেকে চলে যাব, পিছনে গান নাচ হচ্ছে, আমরাও নেচেছি কিছুটা। তো শেষ মৌসুমী কেভ থেকে বিদায় জানাচ্ছি। এখন যাব হচ্ছে চেরাপুঞ্জি ইকো পার্কে, লাঞ্চ করে নিয়ে আমরা আমাদেরকে লাঞ্চ করতে হবে ওইদিকে যে। তো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আমরা এখন যাচ্ছি চেরাপুঞ্জি ইকো পার্কে। ওখানে আমরা সুন্দর বিকেল এবং সানসেট দেখব। মৌসুমী কেভ থেকে ইকো পার্কের দূরত্ব প্রায় 8 কিলোমিটার, আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে যেতে আমাদের সময় লাগবে প্রায় 15 মিনিটের মতো। এখানেও পার্কিং 30 টাকা, 30 রুপি। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে পার্কিং ফি দিয়ে ইকো পার্কের দিকে। আমরা ইকো পার্কে টিকিট কেটে এখন প্রবেশ করব। আশা করছি বিকেলটা বেশ ভালোই কাটবে আমাদের এখানে। মেঘালয় চেরাপুঞ্জি এমন একটি জায়গা যার পরতে পরতে সৌন্দর্য রয়েছে। এখানকার প্রকৃতি যে এত সুন্দর তা বলে বোঝানো যাবে না। আর কোনো জায়গায় কোনো জ্যাম বা কোনো ঝুটঝামেলা নেই, সব জায়গায় নিট অ্যান্ড ক্লিন, ঝামেলাবিহীন। তো আমরা এখন চেরাপুঞ্জি ইকো পার্কের ভিতরে। এখানে আমাদের গাড়ির পার্কিং ফি লেগেছিল 30 টাকা, 30 রুপি। আর পার পার্সন এন্ট্রি ফি হচ্ছে 20 করে, আমরা 4 জন 80 রুপি। তো এই হচ্ছে ইকো পার্ক। এখানে ইকো পার্কে দেখছি একটি গেস্ট হাউস আছে, এই সাইডে আরেকটি হাউস, এই সাইডে কিছু ভিউ পয়েন্ট, এটা একটি হোটেল, এখানে কিছু দোকান আছে, এখানে ভিউ পয়েন্ট। লাঞ্চ করব এখন এই হোটেলে, দেখি কেমন হয়। তো ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে আবার। লাঞ্চ আইটেমে আমরা নিয়েছিলাম এগ থালি আর ভেজ থালি, যেখানে সাদা ভাতের সাথে ডিম, ডাল, কয়েক ধরনের সবজি আর পাঁপড় ছিল। আমাদের 4 জনের লাঞ্চে খরচ পড়েছিল 500 রুপি। তো আমরা চেরাপুঞ্জি ইকো পার্ক থেকে লাঞ্চ শেষ করে কেবলমাত্র বেরোলাম। আমরা নিয়েছিলাম ভেজ থালি এবং এগ থালি। আমরা বাংলাদেশি হিসাবে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এগ থালিটা, কারণ আমাদের কিছু টেস্ট আমাদের সাথে সিমিলার যায়। একটা কফি নিয়ে নিয়েছি। তো আর যেটা বলেছিলাম যে ইকো পার্কে আর কী কী আছে, তাহলে দেখা যাক আর কী কী দেখতে পারি। তো আমরা এখন আছি ভিউ পয়েন্টে। এখানে পিছনে আমাদের যে প্লেইন ল্যান্ডটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু এই যে প্লেইন ল্যান্ডটা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, সম্ভবত আমাদের সুনামগঞ্জ সাতকের ওদিকে, এবং আর হিল সাইডগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। তো ওইটা একটা ভিউ পয়েন্ট, আমি যেখানে দাঁড়িয়ে আছি। আর ওই যে ওই সাইডে হচ্ছে স্লাইডিং আছে, বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে, কিছু ছোটোখাটো আর্টিফিশিয়াল লেক করা আছে। এখানকার আবহাওয়া ছিল ঠান্ডা ঠান্ডা, সেই সাথে সুন্দর একটি মনোরম বিকেল। বাচ্চা বড়রা সবাই যে যার মতো আনন্দ করছে। এই হিল সাইড থেকে ওই যে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ। পরন্ত বিকেলের এই মায়াভরা অপরূপ মেঘ আকাশের রংটা আপনাকে অভিভূত করবে নিশ্চিত। আর ভিনদেশ থেকে নিজের মাতৃভূমির দিকে তাকিয়ে যেন অদ্ভুত মায়ে পড়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। শরণ, বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও যেন কিছু সময়ের জন্য বয়স ভুলে শৈশবে ফিরে গিয়েছিলাম। আর আমার ছেলে এত মজা পেয়েছিল, তো সে যেতেই চাচ্ছিল না এখান থেকে। সায়ান সায়ান তো গাইজ, এখানে একটা যেটা করেছি আমরা, আমাদের প্ল্যান ছিল আমরা চেরাপুঞ্জি ইকো পার্ক দেখে এখান থেকে আমরা চেরাপুঞ্জি শহরের মধ্যে যাব এবং ওখানে একটা দেখে শুনে
আমরা হোমস্টে বা একটা হোটেলের রুম ঠিক করব। তো আগেই বলে নিই, আমরা যখন ঢাকা থেকে আসি প্ল্যান আমাদের এরকম ছিল যে আমরা কোনো হোমস্টে বা হোটেল আগে থেকে বুকিং করব না, দেখে শুনে করব। কিন্তু এখানে একটা ভুল হয়ে গিয়েছে যে আমরা এমন দিনে এসেছি যখন অনেক লোক ঢুকেছে এখানে, যার ফলে হচ্ছে আমরা কোনো হোমস্টেতে তেমন পাই না। আর গতকালকে আসছি অনেক রাতে, আমাদের প্রায় 10টা বেজে গিয়েছে, সেই জন্য কোনো মতো একটা হোটেল দেখে ওখানে উঠতে হয়েছিল। তো আমার পিছনে এই যে চেরাপুঞ্জি ইকো পার্ক, হ্যাঁ এই যে ইকো পার্কের গেট। তো আমরা ইকো পার্ক থেকে বের হয়ে ভাবছিলাম শহরে যাব, শহরে যেয়ে একটা দেখে শুনে একটা হোমস্টে হোটেল নিব। তো এখানেই বের হয়ে আমরা দেখলাম যে এই চেরাপুঞ্জি ইকো পার্কের সামনে একটা হোমস্টে আছে। এই হোমস্টেতে আমরা ভাবলাম যে দেখি হ্যাঁ কোনো রুম পাওয়া যায় কি না। তো দেখে শুনে একটা রুম আমাদের পছন্দ হয়েছে এবং অনেক বাজেট ফ্রেন্ডলিও লেগেছে আমাদের কাছে। যে সার্ভিস সেই হিসাবে কস্টটা মনে হয়েছে যে না এখানে অ্যাফোর্ডেবল এবং থাকা যায়। তো যাই হোক, আমি রুমটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা পরে বলছি যে কত আমাদের এটাতে ভাড়া দিতে পড়ছে। তো আজকে আমরা এখানে স্টে করছি ইকো পার্কের ঠিক সাথে। কালকে আমরা এখান থেকে সকাল সকাল বের হয়ে আশেপাশের ফলসগুলো স্পটগুলো দেখে আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাব। তো চলুন আমাদের রুমগুলো দেখে নেওয়া যাক আজকে। এই যে আজকে আমাদের হোমস্টে এন্ট্রেন্স। এই যে আমাদের রুম, এখানে ডাবল 2টি বেড আছে, বেসিক জিনিসপত্র মোটামুটি সবই আছে। এখানে একটি টেবিল, 2টো পানির বোতল, এখানে একটি ডাবল বেড, এই সাইডে ডাবল বেড, মাঝখানে একটি রুম হিটার দেওয়া আছে, এইদিকে জানালা থেকে ভিউ এরকম, ওইদিকে পাহাড়, এই সাইডে একটি বেসিন, রুমের বাম সাইডে বা ডান সাইডে একটি বেসিন এবং এই সাইডে একটি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। গিজার আছে এবং ওয়াশরুমে বেসিক জিনিসপত্র দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি আমাদের অনলি বাজেটের মধ্যে, অনলি 1500 রুপির মধ্যে আমাদের এই রুমটা আমরা পেয়েছি। আজকে দেরি করে ভরপেট লাঞ্চ করার কারণে আমাদের কারো আর রাতে ভারী কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই সবাই রাতে হালকা হিসেবে গরম গরম মোমোস, পাকুড়া আর কফি খেয়েছিলাম। আজকের দিনে এই ভ্লগে যা কিছু দেখলাম সে পর্যন্ত আমাদের কত খরচ হয়েছিল তা দিয়ে দিচ্ছি। ইকো পার্কে কাটানো এই রাতটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা রাত পর্যন্ত আশেপাশে ঘুরে বেরিয়েছি। এখানকার রাত আকাশের চাঁদ যেন অদ্ভুত রঙে মায়া ছড়াচ্ছিল। আজকে এখানেই শেষ করছি, কিন্তু আগামী পর্বে থাকবে মেঘালয়ে কাটানো সব থেকে সুন্দর দিনগুলোর একটি। আমরা একটা পর একটা অপরূপ সুন্দর ওয়াটারফলস দেখবো আপনাদের সাথে। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।